কিছু পড়ে যাওয়ার আওয়াজে সাফওয়ানের ঘুম ভেঙে গেল। ফ্লোরে তাকিয়ে দেখে সানা পড়ে আছে। সাফওয়ানের ঘুম ঘুম ভাবটা পালিয়ে গেল। উঠে এসে সানাকে কোলে তুলে নিয়ে খাটে বসালো। সানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই মেয়ে, নিচে নেমেছ কেন? কিভাবে নিজেকে যে একা একা সব পারে। একে তো পা ভেঙে বসে আছো, তার উপর নিজে নিজে মাতব্বরি করছো। সানা সাফওয়ানের বকা খেয়ে চুপসে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। আসলে আমার ওয়াশরুমে যেতে হবে। আপনি ঘুমাচ্ছেন দেখে একে একে যাওয়ারই চেষ্টা করছিলাম। আমি ঘুমাচ্ছিলাম দেখে কি হয়েছে? আমাকে কি তুমি একটু জাগাতে পারতে না? এখন কি এখানে কথা বলে সময় অপচয় করবেন, না আমাকে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসবেন? অনেকদিন পর সাফওয়ানের সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে সানা। সাফওয়ান সানাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের ভিতরে দিয়ে আসে, তারপর দাঁড়িয়ে থাকে। তা দেখে সানা বিরক্ত হয়ে পড়ে। আপনি কি ওয়াশরুমের ভিতরেই দাঁড়িয়ে থাকবেন? আশ্চর্য। চিহ, দুষ্ট। এভাবে কেউ নিজে ওয়াশরুম থেকে বরকে ডাকে? দিন দিন তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ সানা। সাফওয়ানের কথায় সানা যেন বোকা বনে গেল। সাফওয়ান কোন কথা থেকে কোন কথায় চলে গেল। কী সব বলছে সে, তার মাথা কি তার ছিঁড়ে গেল নাকি? আপনি ঠিক আছেন? আমার আবার কি হবে? তোমার হয়েছে, তুমি গেলা ওয়াশরুমে, সেখানেও বোরকে রোমান্স করতে ডাকছো। সি সানা, সি। আপনি যাবেন এখান থেকে। হাতি কাদায় পড়লে সামসিকেও লাথি মারে, কথাটা আসলে প্রমাণিত। নিজেকে নিজে হাতি বলছো, তা খুব একটা খারাপ বলো নাই। জাস্ট তুমি হাতি না হলেও ছোটোখাটো একটা হাতির বাচ্চাই বলা যায়। কাল রাত থেকে কোলে তুলতে তুলতে আমি শেষ। সাফওয়ানের কথায় সানা রাগ হচ্ছে প্রচুর। তাকে কিনা হাতির বাচ্চা বলছে। আসমায় ব্যথা পেয়েছে দেখে এ লোক সুযোগ পেয়ে কথাগুলো শোনাচ্ছে। পা একবার ঠিক হোক, তারপর দেখাবো মজা। দয়া করে বাহির থেকে দরজা লক করে রুমে গিয়ে বসুন। আমার হলেই আমি আপনাকে ডাক দিব। সাফওয়ান হাসতে হাসতে দরজা লক করে দিল। অনেকদিন পর সানাকে এভাবে জ্বালাচ্ছে সে। তার খুব ভালো লাগলো এতদিন পর সানার সাথে কথা বলতে পেরে। এই মেয়েটার সেই বাচ্চামো সব কিছুই মিস করে সাফওয়ান। সে চঞ্চল দুষ্ট মিষ্টি সানা যেন সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেছে জানা নেই। রাফিয়া সিনথিয়া ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে সিনথিয়া আদিলকে স্বপ্ন দেখেছে। সিনথিয়া আর আদিল একে অপরকে ধরে আছে আর হাসছে। স্বপ্নের মধ্যে আদিল সিনথিয়ার কাছে চুমু চাচ্ছে। সিনথিয়া লজ্জা পেয়ে ধীরে ধীরে আদিলের দিকে এগিয়ে আদিলের গালে চুমু খেলো। তখনই রাফিয়া কপালে হাত দিয়ে উঠে বসলো। একবার নিজের কপালে হাত দিচ্ছে, আরেকবার সিনথিয়ার দিকে তাকাচ্ছে। রাফিয়ার মধ্যে বিস্ময়কর এক মুহূর্ত যেন এটা। এ মেয়ে ঘুমের মধ্যে কেন তাকে চুমু খাচ্ছে? এই সিন্ধু, সিন্ধু, কি হয়েছে? ডাকছো কেন আপাই? গুমু গুমু কণ্ঠে রাফিয়ার ডাকে উত্তর দিল সিনথিয়া। তুই কাকে চুমু খাচ্ছিস? রাফিয়ার কথায় এক লাফে উঠে বসে সানা। রাফিয়া কি আদিলকে চুমু খেতে দিতে দেখে পেল নাকি? সিনথিয়াকে এভাবে লাফিয়ে উঠতে দেখে চমকে যায় রাফিয়া। কি করছে এ মেয়ে? জিনে টিনে ধরলো নাকি? আশেপাশে তাকিয়ে দেখে সে তার রুমে আদিলের কোনো চিহ্ন নেই। পরে মনে পড়লো সে আর রাফিয়াই তো নিজের রুমে ঘুমাচ্ছিল। আদিল আসবে কোথা থেকে? তাহলে রাফিয়া কিভাবে জানলো যে সে চুমু খেয়েছে? কি বলছো আপু তুমি? আমি আবার কাকে চুমু দিব? তুই মাত্রই তো আমার কপালে চুমু দিছিস, লুসু মহিলা। সত্যি করে বলতো, ঘুমের মধ্যে কাকে ভেবে আমাকে দিয়েছিস? না হলে লাথি দিয়ে খাট থেকে ফেলে দিব। সত্যি বলছি আপু, কাউকে না। কীভাবে যে কি করছি আমি নিজেও জানি না। সিনথিয়া কোনো মতে বিছানা থেকে উঠে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। আর রাফিয়া সেদিকে তাকিয়ে হাসতে লাগলো। এরপর বিছানা তুলতে লাগলো। অন্যদিকে আদিল আর সাইফ ঘুমিয়ে আছে। তখনই সাইফের ফোনটা বেজে ওঠে। ঘুমের চোখে ফোন রিসিভ করে বলল, হাই টিনা, আই বেডলি মিসিং ইউ। ফোন স্পিকারে থাকায় অপর পাশের মেয়েটা যা বলল তা আদিলও শুনতে পেল। আর ইউ স্লিপিং সাইফ? আই এম নট টিনা। উফ সরি বেবি, মাই মিস্টেক। হু আর ইউ? আমাকে তুমি চিনতে পারছো না? লাইক সিরিয়াসলি সাইফ, আমি তোমার জিএফ। আমার জিএফ বুঝি? তা কত নাম্বারটা তুমি? ডোন্ট ডিস্টার্ব মি আর, গো টু হেল। মেয়েটি রেগে ফোনটা কেটে দিল। এতক্ষণ আদিল চুপচাপ সাহেবের কথোপকথনগুলো শুনছিল। ফোন কেটে যেতে হু হু করে হেসে উঠল আদিল। আদিলকে হাসতে দেখে সাহেব উঠে বসে। এভাবে আদিলকে হাসতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার আদিল, তুই বিটকেলের মতো এভাবে হাসছিস কেন? এভাবে বিশ্বাস কর, প্রচুর ভয়ানক লাগছে তোকে। এই বিটকেলটা আবার কে? ওয়েট এ মিনিট, দোস্ত তুই বিটকেলকে চিনিস না? না,
আদিল বিটকেলকে চিনে না শুনে সাইফ এবার নিজেই হাসা শুরু করলো। স্টার জলসায় একটা বাংলা সিরিয়াল হতো, নাম হচ্ছে কিরণমালা। সেখানে এক রানী রাক্ষসী ছিল না, তার সেনাপতি ছিল একজন রাক্ষস, আর সেই রাক্ষস সেনাপতির নামই হলো বিটকেল। সাইফের মুখে বিটকেলের কাহিনী শুনে আদিলের মুখটা চুপসে যায়। যে হাসির উপর কত কত মেয়েরা ক্রাশ খেয়ে বসে আছে, আজ সেই হাসিকে সাইফ কার সাথে নাকি তুলনা করলো। আদিলের অবস্থা দেখে সাইফ হাসতে হাসতে বিছানায় আবারও শুয়ে পড়ল। তুই কবে থেকে সিরিয়াল দেখলি? হাসি থামা বেটা। আরে বলিস না, গতবার যখন ছুটিতে এলাম না দেশে, তখন দেখেছি। সিন্তু তখন ছোট ছিল, সারা দিন এসব দেখতো। আর আমি চ্যানেল চেঞ্জ করলেও কান্নাকাটি শুরু করে দিত। তাই তো বাধ্য হয়ে ওর সাথে আমিও দেখতাম। যেমন ভাই তার তেমন বোন হয়েছে। যা সর, ফ্রেশ হতে হবে, আমার আবার হসপিটাল আছে। কখন জানি আবার তোর ভাই। হ্যাঁ ঠিকই বলছিস। আচ্ছা শোন, সানাকে থুকো। ভাবির পা যদি মোটামুটি ভালো থাকে তাহলে এভাবে ব্যান্ডেজ করবি, আর খুলতে না করবি, যাতে 1 মাস অবধি সব কাজ ভাইয়ারই করা লাগে। আমি এসব পারবো না। একে তো এটা আমার প্রফেশন, তার উপর তোর মিনিস্টার ভাই, জানলে আমার চাকরি শেষ করে দিবে। আরে শালা ভয় পাচ্ছিস কেন? আমি আছি না, আমার ছুটি আরও 6 মাসের আছে। গরু, আমি সব কিছু সামলে নিব। আমার বোন নাই যে তুই আমাকে শালা ডাকলি, বরং তোকে শালা ডাকতে পারি, তোর কিন্তু বোন আছে। ভুলেও ভাবিস না শালা বুইড়া ডাক্তার, তোর কাছে আমার বোনকে বিয়ে দিব। নিজেকে আয়নায় দেখ, আর ভাই শুনলে তোর ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। তোর ওই ডাইনি মার্কা বোনকে বিয়ে করার আমার কোনো শখ নাই। ভাই মাফ কর, আমি বুইড়া হইলে তুই কি ভুলে যাস না আমরা এক? আসছে বড় তুই। হ, দিলে না করবি, যা ভাগ। আমি ফ্রেশ হয়ে আসি যাই। নিজে নিজে বিছানা তোল ভাই, তোর বউ নাই যে সব কাজ তোকে করে দিবে। আর মনে করিস না আমি সিঙ্গেল লাইফের কষ্ট তুই। সানাকে নিয়ে আসে রুমে সাফওয়ান। সানা মুখ ফুলিয়ে বসে আছে। ফ্রেশ হওয়ার সময় ভুলবশত পানি পড়ে সানার শাড়ি ভিজে গেছে। এখন সে চেঞ্জ করে 3 পিস কীভাবে পরবে এই পা ব্যথায়। সানার মুখ গোমড়া করে বসে থাকতে দেখে সাফওয়ান সানাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রাফি আপুকে ডেকে দিবেন, আমার একটু চেঞ্জ করা লাগবে। তা আমাকে বললেই তো হয়, আমি হেল্প করছি। সাফওয়ানের দিকে চোখ গরম করে তাকায় সানা। সাফওয়ান মেবি অনেক ভুল বলে ফেলেছে। সানার দৃষ্টি তোয়াক্কা না করে সাফওয়ান আলমারি থেকে শাড়ি এনে সানার হাতে দিল। আমি নিজে পড়তে পারলে নিশ্চয়ই আপুকে ডাকতে বলতাম না। ও হ্যাঁ তাই তো, আমি শাড়ি পরাতে পারি, দাঁড়াও আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। সানা গাল ফুলিয়ে বসে আছে। সানার এক্সপ্রেশন দেখে সাফওয়ানের খুবই হাসি পাচ্ছে। সানাকে জোর করে কোলে নিয়ে আসছে গাড়িতে। সানা নিজেই হেঁটে আসতে চেয়েছিল। সানা মোটামুটি অনেকটাই ভার। এভাবে সানাকে কোলে নিয়ে হাঁটা সাফওয়ানের জন্য অনেকটাই কষ্টসাধ্য। যতই মুখে বলুক না কেন, এতটুকু হাসতে সাফওয়ানের দম আসে যায়। একটা হুইল চেয়ার কিনে আনতে হবে, না হলে এভাবে কোলে নেওয়া সম্ভব না সবসময়। আর বারবার নেওয়া তো সাফওয়ান নিজেই না অক্কা পায়। এভাবে মুখ ফুলিয়ে যেন বসে না থাকে কেউই। আমার কোনো অচেনা মানুষের সাথে কথা বলার ইচ্ছে নেই। আমি অচেনা তোমার কাছে সানা, এত সহজে বলে দিতে পারলে? আপনার মুখে কি এটা মানায় সাফওয়ান? আপনি যখন নিচ থেকে একটা গুড়ির সুতো ছেড়ে দিলেন, সেটা সেই দূর বিশাল আকাশে হারিয়ে গেল, তখন কি আপনি তা ফিরিয়ে আনতে পারবেন? যখন আপনাকে আমার বেশি প্রয়োজন ছিল, ছিলেন আপনি আমার পাশে, ভরসার হাত বাড়িয়েছিলেন যে সানা কষ্ট পেও না, আমি তোমার সাথে আছি। যেখানে দেখেছিলেন আমার বয়সটা কতটুকু, আমার সব আমার মা বাবা শেষ করে দিয়েছিল। আমার মা বাবা মিলে সে ছোট্ট আমার থেকে আমার সন্তান কেড়ে নিল। আমি কিভাবে এত কিছু একা একা সামলিয়েছি? আমার কষ্ট কি আদৌ কেউ অনুভব করেছিল? একদিকে বাচ্চা হারানো মেয়েটি, আরেকদিকে মা বাবা থেকে ধোঁকা খাওয়া। যখন মেয়েটি আশা করলো তার স্বামী তাকে সাপোর্ট দিবে, একা ছেড়ে দিল, সে নিজেও কথা শোনালো, নিজের না হওয়া সন্তানের খুনি বানালো। তখন সে 16 বছরের মেয়েটির উপর দিয়ে কি ঝড় বয়ে গেছে আপনি কি ভেবেছিলেন? শোনো সানা, আমি দাঁড়ান 1 মিনিট। সাফওয়ান, আমার কথা শেষ হয়নি, আমাকে বলতে দিন। মানসিকভাবে কতটা সাফার করেছি একা একা আমি নিজে জানি। আমি একা ঘুমাতে পারতাম না, আগে থেকে আপনি জানতেন, তবুও নিজের থেকে আমাকে আলাদা করে দিলেন। আমি একা যখন ঘুমাতাম আমার মনে হতো আমার বাচ্চাটা আমাকে ডাকছে। আমি ঘুমাতে পারতাম না, সারা রাত কাঁদতাম, খুঁজতাম একটু আশ্রয়ের জন্য আপনাকে, অথচ আপনি ছিলেন না।
কিভাবে থাকবেন? আপনি কি আমাকে ভালোবাসতেন? ভালোবাসতেন না। আপনি তো প্রথমেই বলে দিয়েছিলেন আমাকে মেনে নেবেন না। আমি ছিলাম আপনার একমাত্র অনাকাঙ্ক্ষিত দায়িত্ব, যা আপনার অনিচ্ছাকৃতভাবে পালন করতে হয়েছে। তখন থেকে নিজেকে সামলানোর চেষ্টা করেছি, নিজেকে পাল্টে নিয়েছি। সানা নিজেকে পাল্টে নিয়েছিল সে হাসপাতালে গিয়ে জানতে পারি আমার বাচ্চাটা দেহ নাকি আপনাকে দিয়েছে। অথচ তা কি করছেন এই অবধি আমাকে জানাননি। কেন মিনিস্টার সাফওয়ান? আমার কি অধিকার নেই? সানা কাঁদছে, খুব করে কাঁদছে। নিজের মধ্যে রাখা সব কথা আজ উগলে দিয়েছে। সাফওয়ানের এমন স্বাভাবিক ব্যবহার সানা নিতে পারছিল না। এতদিন পর হঠাৎ সাফওয়ানের এমন ব্যবহার সত্যি সানার ক্ষতস্থানে লবণ সেটার মতো। সে বুঝতে পারছে কতটা ব্যর্থ মানুষ সে, কিভাবে একজনকে তিলে তিলে এত কষ্ট দিল। কথায় আছে না, মানুষ সবসময় নিজের দিকটাই ভালো দেখে। সাফওয়ানের ক্ষেত্রেও তাই হয়েছে। সে নিজের দুঃখে এতটাই বিভোর ছিল যে সানার অবস্থা সে দেখেইনি। অনেক দেরি হয়ে গিয়েছিল তখন, তাই সে লজ্জায় নিজেকে গুটিয়ে নিয়েছিল। আমি তোমাকে বলবো না সানা যে আমার দোষ নেই। আমি জানি আমি দোষী। আমাকে যা ইচ্ছে শাস্তি দিও। আমি বলবো না যে আমার সাথে তুমি সব কিছু ঠিক করে নাও। শুধু বলবো আজ ডক্টর দেখিয়ে নাও। তোমার পা ঠিক না হওয়া অবধি আমি তোমার জন্য যা যা করা লাগে করব। আমাকে একটা বার সুযোগ দাও। আমি জানি তোমার জীবনের হারিয়ে যাওয়ার সময় কষ্ট কোনো কিছু আমি ফিরিয়ে দিতে পারবো না। বাদ দেন সাফওয়ান, যা বাকি ছিল হয়েছে। আমি ওসব নিয়ে বাড়াতে চাই না। গাড়ি চালানো শুরু করুন। সাহেব ভাইয়া আর আদিল ভাইয়া হয়তো মেডিকেলে পৌঁছে গেছে। সাফওয়ান আর কথা বাড়ালো না। সানার মনের মধ্যে হয়তো অনেক কষ্ট হচ্ছে। অভিমান জমে জমে পাহাড় হয়ে গেছে। এখন সাফওয়ানের হাজার বার বললেও সানার কাছে তিক্ত লাগবে। সাফওয়ান জানে সানা যেদিন সাফওয়ানকে মন থেকে ক্ষমা করতে পারবে, সেদিনই সানা আবারও আগের মতো সহজ হবে তার জন্য। আদিলের চেম্বারে বসে আছে সানা, সাফওয়ান আর সাহেব। তারা রিপোর্ট আসার অপেক্ষা করছে। আজকে আদিল কোনো পেশেন্ট দেখবে না। সরকারি হাসপাতালগুলোর এমন নিয়ম। সাফওয়ান এবার আদিলকে বলে উঠল, বয়স তো কম হলো না তোমার, তা বিয়ে করছো না কেন তুমি? আমার বয়স কবে বেশি হলো ভাইয়া? তুমি আর সাহেব বুড়ো হয়ে গেলেও তোমাদের বয়স বাড়বে না, তাই না? এভাবে লজ্জা কেন দিচ্ছেন ভাইয়া? আদিল বুড়ো হতে পারে, কিন্তু আমি না। ঠিক সময় বিয়ে হলে এখন দুটোর বাচ্চা স্কুলে পড়তো। গাদাদের দল কোথাকার। আদিল আবার বলে উঠল, জানেন সাফন ভাই, আমার আর সাইফের বাজি ছিল। যতদিন না সাইফ বিয়ে না করছে ততদিন আমিও করব না। ওর বিয়ের পর আমাকে বিয়ে করতে হবে। শালায় নিজেও বিয়ে করছে না আর আমাকেও করতে দিচ্ছে না। সাফওয়ানের বাঁকা চোখে তাকানো দেখে আদিল বুঝতে পারল সে কি ভুল বলে ফেলেছে। তাড়াতাড়ি মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। সাফওয়ান এবার বলল, এভাবে চেহারা অন্যদিকে নিলে কি যা বলেছ সেই কথা ফেরত চলে আসবে? সাহেব, তোমার শালা কিভাবে হয় বলো তো? আমাদের বোন এখনও ছোট, বুঝছো? তোমার মতো বুড়োর কাছে ভুলেও বিয়ে দিচ্ছি না। সাফওয়ানের কথায় দাঁত কেলিয়ে হাসছে সাহেব। আদিলকে বুড়ো বলায় আদিলের মুখ চুপসে আসে। সাহেব এই জিনিসটারই মজা নিচ্ছে। সানা সেদিকে খেয়াল করলো। সাহেব ভাইয়া শুনুন, এভাবে দাঁত কেলাবেন না। উনি যখন আদিল ভাইয়াকে বুড়ো বলেছে ভেবে নেন ইনডাইরেক্টলি আপনাকেও বলেছে। আদিল ভাইয়ার আপনি কিন্তু সমবয়সী। সানার কথা শোনা মাত্রই সাইফের মুখের হাসি মুখটা যেন অন্ধকার হয়ে গেল। তোমরা জামাই বউ মিলে আমাদের দুই অসহায় যুবককে এভাবে অপমান করতে পারো না। এটা আমরা কোনোভাবেই কিন্তু মেনে নিব না। বিয়েটা করে নিয়ে এবার, তাহলেই তো আর বলবো না আমরা। সাফওয়ান দুজনকে উদ্দেশ্য করে বলবো। তখন আবারও সানার রিপোর্ট চলে আসায় তাদের আলোচনা এখানে স্থগিত হলো। আদিল আবার সানার রিপোর্টগুলো ভালোভাবে চেক করছে। ভাইয়া, ভাবির পা মুচড়ে পড়ায় এক শ্রেণীর সাথে বাড়ি গিয়ে হার্টবিটে একটু ইফেক্ট হয়েছে। ওনাকে সম্পূর্ণ 1 মাস বেড রেস্টে থাকতে হবে, তাও পা ব্যান্ডেজ করে। কিছুদিন পর পরেই ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন তুমি যা যা লাগবে করে দাও, আর যা যা ওষুধ লাগবে তা সাহেবকে লিখে দাও, সে নিয়ে আসবে। আর চেঞ্জের ব্যাপারটা ওটা রাফিয়া করতে পারবে। আর একটা সাহায্য লাগবে, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারবে? হুইল চেয়ারের কথা শুনে আদিল বলল, কেন ভাইয়া, হুইল চেয়ার দিয়ে কী হবে? আপনি ভাবিকে কোলে নিয়ে যাবেন আসবেন, কি রোমান্টিক দৃশ্য হবে। তোমার রোমান্টিক দৃশ্য তোমার কাছেই রাখো ভাই। আমার দ্বারা এতবার কোলে নিয়ে আসা যাওয়া সম্ভব না। এসব ছবিতেও ভালো লাগে দেখতে। তোমার ভাবি মাশাল্লাহ ছোটোখাটো বাচ্চা হাতি। এরপর বারবার নেওয়া কোনো এক সময় আমার হাড় অথবা কোমর ভেঙে যাবে। ভাবি, ভাইয়া আপনাকে ডাইরেক্টলি মোটার হাতি বলল। সাফওয়ান বোকার মতো তাকিয়ে আছে সবার দিকে। নিজের কথা এভাবে ফেঁসে যাবে সে ভাবেনি। আদিলটা যে এইভাবে তাকে ফাঁসিয়ে দিবে কল্পনাও করতে পারেনি। সানার মনে রাগ পেটে যাবে।
আমি কি নিজে আপনাকে কোলে নিতে বলেছি? নিজ থেকে কোলে নেবেন আবার কথা শোনাবেন? আমি মোটা, আমি বাচ্চা হাতি। বেটা বুইড়া হইয়া অন্যের দোষ খোঁজে। সানার মুড প্রচুর খারাপ। মন চাচ্ছে সাফওয়ানকে দৌড়ে যদি সে পেটাতে পারত। এই লোক তাকে মোটা বলে অপমান করলো। আদিল ভাইয়া, আপনি হুইল চেয়ারের ব্যবস্থা করুন। আমি চাই না কেউ আমাকে নিজের ইচ্ছে কোলে নিক, এরপর আমাকে মোটা বলে অপমান করুক। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দেখছি কোথায় হচ্ছে আর কি পাওয়া যায়। সাফওয়ান এতক্ষণ বোকার মতো তাদের কথা শুনছিল। কি বলতে গিয়েছিল আর কি হয়ে গেছে। চেয়েছিল হাসি খুশি রাখতে, আর এদিকে সে রেগে গেছে। সাফওয়ান বলছে, আদিল ভাই, তুমি আগুনিয়ার গিটালার কাজটা কইরো না। এক কাজ করো, একটা নার্স ডেকে নিয়ে আসো। আমি সানার ওষুধগুলো কিনে নিয়ে আসি। ওর খেয়াল রাখো, আর উল্টাপাল্টা কোনো বুদ্ধি তুমি তাকে দিবা টিবা না। সানা বসে বসে অপেক্ষা করছিল কখন সাফওয়ান ফিরে এসে তাকে বাসায় নিয়ে যাবে। তার এখানে বসে থাকতে একটুও ভালো লাগছে না। ভাইয়া, বাবিকে নিয়ে আসবেন নিয়মিত চেক আপের জন্য। এক কাজ করো আদিল, তুমি আমাদের বাসায় তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসো। এই পচা মহিলারে নিয়ে তো সবসময় আসা যাওয়া করা পসিবল না। আর আমার অনেক কাজ আছে, তাই না? সবসময় সব কাজ ফাঁকি দিয়ে আমি যদি ঘোরাফেরা করি, তাহলে আমাকে পার্লামেন্ট থেকে বাদ দিয়ে দিবে। আর যেহেতু আমি একজন মন্ত্রী, আমার তো ঘরের মানুষের খেয়াল রাখলে হবে না, জনগণেরও খেয়াল রাখতে হবে। সানা বলছে, আদিল ভাইয়া, এই লোককে বলে দেন এই লোকটা আমাকে নিয়ে বারবার হসপিটালে আসা লাগবে না। আমি বরঞ্চ একা একাই আসতে পারবো। এই লোক যতবার আমাকে খোঁটা দেয়, তার থেকে ভালো না আমি নিজে নিজে একা একা চলাফেরা করব। আদিল বলছে, ভাবি আপনি কেন বুঝতে পারছেন না? রাগ কেন করছেন? সমস্যা নেই, আমি আপনাদের বাসায় যাব প্রতিদিন আপনাকে চেক আপের জন্য। আদিল মনে মনে ভাবছে, সে যদি প্রতিদিন ওই বাসায় যায়, তাহলে এই উসিলে সে সিনথিয়াকেও দেখতে পারবে। আদিল বুঝতে পারছে না সিনথিয়ার প্রতি তার এই অনুভূতির শেষ কোথায়, বা এর পরিণতি কী। আদিল থেকে বিদায় নিয়ে সানা বাসার দিকে রওনা দিল। পথের মধ্যে ফুচকার দোকান দেখে সাফওয়ান গাড়ি থামায়। কেউ যদি ফুচকা খাইতে চায় তাহলে আমাকে বলতে পারে, সাফওয়ান বলছে। সাফওয়ান যে সানাকে ইঙ্গিত করে কথাটি বলল, তা সানা ভালোভাবেই বুঝতে পেরেছে। ফুচকা খাওয়াবে তো সরাসরি বললেই তো পারে, এভাবে নাটক করার কোনো মানে আছে? সানা বলছে, এত নাটক না করে সোজাসুজি বললেই তো হয়, ফুচকা খাওয়াতে চান আমাকে। সাফওয়ান বলছে, না, কেউ যদি আমার টাকায় ফুচকা খেতে না চায়, তাহলে তো কিছু করার নেই, তাই না? যদি ফুচকা খাওয়াতেই চান তাহলে খাওয়ান, না খাওয়ালে গাড়ি স্টার্ট করেন, বাসায় যাব, আমার ভালো লাগছে না। সাফওয়ান বলছে, তাহলে এক কাজ করি, ফুচকা কিনে বাসায় নিয়ে যাই, সবাই একসাথে খাওয়া যাবে। তাহলে তাই বসে আছেন কেন? সাফওয়ান গাড়ি থেকে নেমে ফুচকা কিনে এনে তারা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে সাফওয়ানের মা বাবা আলোচনা করছেন কিভাবে তারা সাফওয়ানের সব সম্পত্তি নিজেদের নামে করে নেবে। সাফওয়ানের বাবার মৃত্যুর আগে সব সম্পত্তি সাফওয়ানের নামে লিখে দিয়েছিল। যখন সাফওয়ান বিয়ে করবে এবং তার সব সম্পত্তি তার স্ত্রী পাবে। তাই তো সানার মামা বুদ্ধি খাটিয়ে সানার সাথে বিয়ে দেয় সানার সার্টিফিকেটে 18 বছর বয়স দেখিয়ে, যাকে কম বয়সে সানার সম্পত্তি নিয়ে মাথা না কামায়, আর কৌশলে সানার মামা তার নামে সব লিখিয়ে নিতে পারে। সাফওয়ান মিথিলাকে তো ভালোবাসে, তাই মিথিলা চলে যাওয়ার পর ভেবেছিল সে সানাকে তো সাফওয়ান ভালোবাসবে না, তাই সম্পত্তি পাওয়ার পর সানা আর সাফওয়ানের তালাক করিয়ে নেবে। অথচ ঘটল তার উল্টো। একদিকে সাফওয়ান সানাকে ভালোবাসতে শুরু করেছে, অন্যদিকে সানার সন্তান হবে। সন্তান আসলে তো সব সম্পত্তি সানার আর সাফওয়ানের বাচ্চারই হয়ে যাবে। তাই তো বুদ্ধি খাটিয়ে তারা সানার বাবা মাকে দিয়ে সানার বাচ্চাটাকে নষ্ট করালো। অন্যদিকে সাফওয়ানকে সানার থেকে আলাদা করতে পারলো। সানার মা বাবা টাকার জন্য অনেক চাপ দিচ্ছিল সাফওয়ানের মাকে, তাদের উপর সব দোষ চাপিয়ে তাদেরও নিরুদ্দেশ করে দিল। সানার মা বাবা আর বেঁচে নেই, সানার মামা তাদের নিজের হাতে খুন করেছে। এটা নতুন না, সাফওয়ানের বাবাও সানার মামা আর সাফওয়ানের মা মিলে হত্যা করে। লিমা বেগম সাফওয়ানের সৎ মা, যেটা সাফওয়ান আজও জানে না। যখন জানবে তখন কি হবে কে জানে। এতক্ষণ ধরে তাদের এসব বুদ্ধি আলোচনা সব শুনলো একজন, তারা বুঝতে পারলো না তাদের পরিকল্পনার জন্য অন্য কেউ দরজার আড়ালে দাঁড়িয়ে শুনেছে। সাহেব এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা শুনেছে তা শুনে তার মাথায় আকাশ পেটে পড়ল। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না, মা বাবা এত বড় নোংরামি করছে। সে কিভাবে সাফওয়ানকে জানাবে তার মা বাবা এত বড় ষড়যন্ত্রণা করছে তার বিরুদ্ধে। সাহেব সাবধানে ওখান থেকে সরে গেল। সাফওয়ান আমাকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হলো। রেহানা আপা, ও রেহানা আপা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো।
সাফওয়ানের ডাক শুনে রেহানা তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে চলে আসলো। কি হয়েছে ভাইজান? আমাকে কিসের জন্য ডাকাডাকি করছেন? কিছু হয়েছে? সাফওয়ান বলছে, হ্যাঁ, এখানে কতগুলো ফুচকা আছে, এগুলো সব ড্রয়িং রুমে সাফ করে রাখো, আমি সানিকে ফ্রেশ করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ভাইজান। ভাবিজানের পা ঠিক হবে কবে? 1 মাসের জন্য বেড রেস্টে দিয়েছে, কিছুদিন পর পর এসে পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনি ভাবিজানকে ফ্রেশ করিয়ে নিয়ে আসেন, আমি বাকি সবাইকে ডেকে নিয়ে আসি। সাফওয়ান রেহানার কথায় সায় জানিয়ে সানাকে নিয়ে উপরে চলে গেল। সানা চুপচাপ সাফওয়ান আর রেহানার কথাগুলো শুনছিল, কোনো কথাই বলেনি। রেহানা সব কিছু টেবিলে সাজিয়ে রাখলো। এরপর বাকি সবাইকে ডেকে নিয়ে আসলো ড্রয়িং রুমে। সিনথিয়া ফুচকা দেখে খুব এক্সাইটেড হয়ে গেল। রাফিয়া এসে সেও ফুচকা খাওয়া শুরু করে দিল। সবার আগে একা একা খাওয়া দেখে সাইফ বিদ্রুপে শুরু করলো, ভাইয়ার ভাবি এই ফুচকা এনেছে, তারা না আসার আগে এক খাদক সব খেয়ে নিচ্ছে। সাহেবকে যে রাফিয়াকে ইঙ্গিত করে কথাটি বলেছে তা রাফিয়া খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। সাইফের কথায় রেহানার আর সিনথিয়া অনেক জোরে হেসে ফেলল। সাইফের কথার কারণে রাফিয়া অনেক লজ্জা পেয়েছে। অনেকদিন পর ফুচকা দেখে আর লোভ সামলাতে পারে না রাফিয়া। আসলে ফুচকা এমন একটা জিনিস যা দেখে কোনো মেয়েই নিজেকে কন্ট্রোল করতে পারে না। সিনথিয়া নিজের হাসি থামিয়ে সাইফকে উদ্দেশ্য করে বলল, আহ ভাইয়া, তুমি আপুকে এমনভাবে লজ্জা দিচ্ছ কেন? আর ভাইয়া, ভাবি এনেছে তাতে কি হয়েছে? তাদের ছাড়া কি খাওয়া মানা? ভাইয়া শুনলে তো তোমাকে বকা দিবে। তখন ওই সাফওয়ানকে দেখা গেলো সানার হুইল চেয়ার শ্রেণীর ওখানে থামিয়ে সানাকে কোলে করে নিচে নেমে আসছে। সাহেবকে হুইল চেয়ারটা নিচে নিয়ে আসার জন্য বলল। সাহেবও ভাইয়ের আদেশ মেনে তা নিয়ে আসলো নিচে। কি ভাই, তুমি থাকতে ভাবি কি হুইল চেয়ারে ঘুরতে হয়? আর বইল না, আমাকে 2-3 বার কোলে নিয়ে একদিনের মধ্যে তোমার ভাইয়া হাঁপিয়ে গেছে। আজকে আদিল ভাইয়ের চেম্বারে আমি যে ছোটোখাটো বাচ্চা হাতি বলে অপমানও করেছে। ছি ছি বড় ভাইয়া, তুমি মন্ত্রী হয়ে নিজের বউয়ের সেবা করতে পারছো না, বাহিরের জনগণের কি সেবা করবে তুমি? সাফওয়ান বলছে, ভাই দেখ, তুই আগুনে আর ঘি ঢালার কাজটা করিস না। এমনি বউ আমার উপর রেগে আছে বোম হয়ে, আর তোর তো কোনো কথাই নেই। সাফওয়ানের করুণ চাহনি দেখে ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। সানা মুখ ভেঙে বলল, হয়েছে, আর ঢং করা লাগবে না। আপু, তুমি ফুচকা বানাবা নাকি আমি চলে যাব? সাফওয়ান সানার কথায় বুঝলো সানার মুড ভালো না, সবাইকে খাওয়া শুরু করতে বলল। নিজের হাতে সে ফুচকা বানিয়ে সানার মুখের সামনে ধরল। সানা সাফওয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফুচকাটা খেয়ে নিল। সাহেব এক দৃষ্টিতে রাফিয়ার দিকে তাকিয়ে আছে। রাফিয়া তো নিজের মনের মতো করে ফুচকা খাচ্ছে। সিনথিয়া খেয়াল করলো, ছোট ভাই, একটু অন্যদিকে তাকাও। এভাবে বেচারির দিকে তাকিয়ে আছো দেখে তো মনে হচ্ছে বেচারি খাওয়ার দিকে তুমি নজর দিচ্ছ। সাহেব সিনথিয়ার কথা শুনলে বিষম খেলো। সাহেব বুঝতে পারে না যে সিনথিয়া সবার সামনে তাকে এভাবে পাঠিয়ে দিবে। সিনথিয়ার দিকে রাগে চোখে তাকালো। এদিকে ড্রয়িং রুমে সবার দৃষ্টি সাহেবের দিকে নিবদ্ধ। এভাবে আমার দিকে তাকাচ্ছ কেন সবাই? রাফিয়া যেভাবে খাওয়া শুরু করেছে তা দেখে আমি অবাক হয়ে গেছি। একটা মেয়ে একসাথে এতগুলো ফুচকা কীভাবে খেতে পারে? এখানে আমার দোষ কি তোমরাই বলো। তোকে কি কেউ খেতে মানা করেছে যে নিজের খাওয়া রেখে অন্যর খাওয়ার দিকে নজর দিচ্ছিস তুই? আপনি তো নজর ভালো না। এখন যদি আমার পেট খারাপ হয়, দেখেন কি করি আমি আপনার। রাফিয়ার কথায় ড্রয়িং রুমে হাসি রোল পড়ে গেল। সাহেব বলছে, শাকসন্নি কোথাকার, তোর কথা যদি আমার পেট খারাপ হয় তাহলে তোরও অবস্থা যে আমি কি করি দেখবি। এই তোরা থামবি? এত এত ঝগড়া কিভাবে করতে পারিস তোরা? সানা বলছে, দেখো, সবাই ইচ্ছে বেশি বেশি ঝগড়া করে। সে আজকে জায়গায় অন্য মানুষ কিভাবে ঝগড়া করে, ইনডাইরেক্টলি অপমান করার চেষ্টা করছে। সানা তার সাফওয়ান খুব ভালোভাবেই বুঝতে পারছে। সানা তাকিয়ে দেখে সাফওয়ান তার প্রশ্ন কেন জবাব দেয় নাকি। সাফওয়ানের কোনো ভাবান্তর দেখছে না। তখনই ড্রয়িং রুমে সাফওয়ানের মা বাবার আগমন। সবাই নিজেদের হাসি ঠাট্টা থামিয়ে দেয়। লিমা বলছে, সাহেব, সাফওয়ান, শোনো, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। হ্যাঁ মামি, বলুন। সবাই জানার আগ্রহ নিয়ে সাফওয়ানের মায়ের দিকে তাকিয়ে আছে। সে অপেক্ষা করছে কিভাবে সব সাজিয়ে বলবে। সাফওয়ান অনেক বুদ্ধিসম্পন্ন একটা মানুষ, সহজে কথার মারপ্যাচ দূরে ফেলে। আমি ঠিক করেছি যে আমরা সাইফের আব্বুর যে সম্পত্তিগুলো আছে তা তোমার সাইফের অ্যান্ড সিনথিয়ার মধ্যে সমানভাবে ভাগ করে দিব। এই যে কিছু কাগজপত্র, তা তোমরা 3জন যদি সাইন করে দিতে তাহলে খুবই ভালো হতো আমার জন্য।
লিমা বেগমের কথার মানে তা কেউ বুঝতে না পারলেও সাইফ ভালোভাবেই বুঝতে পারছে তার মায়ের মনে কি চলছে। লিমা বেগম যে সাফওয়ানকে নিঃস্ব করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তা একমাত্র সেই বুঝতে পারছে। সিনথিয়া বলছে, আম্মু আমার কিছু লাগবে না, তুমি আমারটা 2 ভাইকে ভাগ করে দাও। আমি এত সম্পত্তি দিয়ে কি করব বলো তো? সিনথিয়ার ভাগেরটা না হয় আমি আমার সাফওয়ানকেই দিয়ে দেই, এমনিতেও আমার সাহেবের যা আছে তাতে তো হয়েই যাবে। এতক্ষণ সবার কথা মন দিয়ে সাফওয়ান শুনল। সানা সেখানে নির্বাক দর্শকের মতো ভূমিকা পালন করছে। শুধু সানা একা না, সাথে রাফিও আছেন। রেহানা নিজের কাজে লেগে পড়েছে। আমার কিছু লাগবে না, আমার কিছুই লাগবে না, যা আছে তা তোমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দাও মম। মনে মনে লিমা বলছে, কে তোকে সম্পত্তি দিতে চায়? এগুলো তো তোরই সম্পত্তি, আমার নামে করে দেওয়ার দলিল। সাহেব নীরবতা ভেঙে বলে উঠল সবার উদ্দেশ্যে, কেউ কারো নামে কোনো সম্পত্তি এখন দেওয়া হবে না। ভাই, আমি তোমাকে কিছু বলতে চাই, বলতে পারি? মম যাও, ড্যাডকে ডেকে নিয়ে আসো, এরপর সব সাইন হবে, এর আগে না। লিমা বেগম সাহেবের কথা শুনে যেন সেখান থেকে চলে গেলেন মিস্টার শিহাবকে ডেকে নিয়ে আসতে। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে সাইফের দিকে। কি এমন বলতে চাই যে সবার আসার অপেক্ষায় আছে? ভাইয়া, মামার জন্য অপেক্ষা করছো কেন তুমি? যা বলার বলে ফেলো। সাহেব বলছে, না বোন, বাবা আসুক তারপরে সব বলবো। এরই মধ্যে সেখানে লিমা বেগম শিহাবকে নিয়ে চলে আসে। তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। তারা বুঝতে পারছে না কী নিয়ে আলোচনা করবে, যার জন্য সবাইকে এখানে উপস্থিত হতে বলেছে। শিহাব সাহেব বলল, কি ব্যাপার আব্বু, তুমি আমাদের এখানে ডেকেছ, কিছু কি হয়েছে, কিছু বলবে? সাহেব বলছে, আম্মু যে তোমাদের নামের সম্পত্তি আমার সাফওয়ান ভাইয়ার নামে লিখে দিচ্ছে, এটা কি তুমি জানো? শিহাব সাহেব এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে সাহেবের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানায় যে সে সব কিছু জানে। লিমা বলছে, তুই কি বলতে চাইছিস বলতো? সাহেব বলছে, এত অধৈর্য কেন হচ্ছ তুমি আম্মু? তোমার কি ভয় করছে, নাকি ভয়ে আসো কোনো কিছু প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে? যা বলার সোজাসুজি বলেন, এতে নাটক করার কি আছে? আছে, সবাইকে কি মজা পাচ্ছেন আপনি? রাফিয়ার কথায় সাহেব রাফিয়ার দিকে দৃষ্টিতে তাকায়। সাহেবের দৃষ্টির দিকে তাকিয়ে রাফিয়া ভয় পেয়ে যায়। সাহেব বলছে, কথার মাঝখানে তুমি বাম হাত কেন ঢুকালে? আমাদের পারিবারিক বিষয় তুমি নাক নাগালানোর অধিকার কোথায় পেয়েছো তুমি? সাহেবের কথায় রাফিয়া অনেক অপমান বোধ করে ফেলে। তাও রাফিয়া সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সাহেব বলছে, এক পাও উপরে দিবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। সাফওয়ান বলছে, এটা কীরকম ব্যবহার সাহেব? রাফিয়া তোর ফুফাতো বোন না? সাহেব বলছে, রাইট ভাই, সে আমার ফুফুর মেয়ে, তোমাকে না ভাবলেও চলবে। সানা বলছে, সাহেব ভাইয়া রাগের জন্য ভুলে যায়েন কখন কাকে কি বলে হার্ট করছেন, প্লিজ শান্ত হয়ে যান, এরপর বলুন কি হয়েছে। সানার কথা শুনে সাহেব বুঝতে পারল রাগের বশে সে কি করে ফেলেছে। নিজের কাছে নিজেরই খারাপ লাগছে, তার রাগ কার উপরে দেখাচ্ছে সে। অনেক বনিতা হয়েছে, এখন আমি কিছু কথা সিরিয়াসলি বলতে চাই। তুমি হয়তো জানো না ভাইয়া, তোমার পিছে কত বড় ষড়যন্ত্র চলছে, আর যারা করছে তারা তোমার আপন মানুষ। তুমি কল্পনাও করতে পারবে না, যাদের আপন ভাবো তারাই তোমার পিঠে ছুরি চালাচ্ছে। আর তারা কেউ না, আমাদেরই মা বাবা। আমাদের মানে আমার আর সিনথিয়ার। কারণ তুমি তো জানোই না যে এই মহিলা তোমার আপন মা না। আমি আর সিনথিয়াও তোমার আপন না। সাইফের কথায় সানা রাফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিজের রুম থেকে আসা সদ্য সিনথিয়াও এটা পড়ে যেতে নিয়ে নিজেকে সামলে ফেলে। সাফওয়ান নির্বিকারভাবে নিজের দিকে তাকিয়ে আছে। কি বলছেন ভাইয়া এসব? সত্যি? লিমা বেগম বলছে, তোর মাথা ঠিক আছে সাহেব? আজেবাজে যা আসছে মুখে তাই বলে বেড়াচ্ছিস। তুই আদৌ বুঝতে পারছিস যে কি হচ্ছে? আমরা কেন সাফওয়ানের ক্ষতি করব? সাহেব বলছে, আম্মু তুমি চুপ থাকো, আমার কথা আমাকে শেষ করতে দাও। একদিন আমি মম ড্যাডের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই আমি শুনতে পাই যে তারা কিছু নিয়ে কথা বলছে। আমি যখন 2 মাসের পেটে, তখন বাবা প্লেন করে তার বন্ধু মোহাম্মদ আবরার শিকদারের সাথে চুক্তিতে বিয়ে করে। মানে মোহাম্মদ আবরার শিকদার জানতো না যে এই মহিলা তার বন্ধুর বউ। তখনই সাফওয়ান ভাই 3 বছরের ছিল, তাই তার দেখাশোনার জন্য এটা বিয়ে করে আনার প্রয়োজন ছিল। আঙ্কেল তখন মম আর ড্যাডের ফাঁদে পা দিয়ে ফেলে। সে বুঝতে পারেনি মমকে বিয়ে করে তার সম্পত্তির জন্য। এরপর মম ড্যাড সুযোগ বুঝে আঙ্কেলকে খুন করে ফেলে। স্বপন ভাই ছোট থাকায় সে কিছু বুঝতে পারেনি বাবাকে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। সাফওয়ানের ভাবভঙ্গি এখনও স্বাভাবিক। সানা হুইলচেয়ার ঠেলে সাফওয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। শান্ত চোখে সাফওয়ানের দিকে তাকায়। ভাইয়া যা বলছে আপনি কি তা শুনছেন? সাফওয়ান বলছে, হ্যাঁ, যেহেতু আমি কানে কম শুনি না, তাই এখানে সবাই যা শুনছে আমিও তাই শুনছি।
সাইফ বলছে, তাহলে ভাই তুই এত শান্ত হয়ে আসিস কিভাবে? আসলে এসব তো আমার জানা কথা রে, তাই অনেক আগে আমি রিয়েক্ট করা ছেড়ে দিয়েছি। সাফওয়ানের কথা শুনে সবাই খুব মনোযোগ সহকারে শুনছে। কারো আইডিয়া ছিল না যে সাফওয়ান সব কিছু আগে থেকে জানতে পারে। সাফওয়ান যদি সব কিছু আগে থেকে জেনে থাকে তাহলে এতদিন চুপচাপ কেন ছিল? সব কিছু জেনে শুনেও সেই কেন অ্যাকশন নেয়নি? সানা বলছে, আচ্ছা সাফওয়ান, আপনি সব কিছু জানার সত্ত্বেও এতদিন চুপচাপ কেন ছিলেন? চুপচাপ থাকার মানুষ না আপনি, তবুও এত কিছু জানা সত্ত্বেও এতটা শান্তভাবে কিভাবে ছিলেন আপনি এতদিন? লিমা বেগম শিহাব সাহেব বয়ে রীতিমতো গামছে সেখানে দাঁড়িয়ে থেকে। সাফওয়ান আর সাহেব এত কিছু কিভাবে জানতে পারলো তারাই বুঝতে পারছে না। তারা এত খবর কোথায় পেল? তাদের কাঁপাকাঁপি দেখে সাফওয়ান মুচকি হাসি দিয়ে বলল, ভয় পাবেন না আঙ্কেল, ভয় পেও না মম। আমি তো শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। তার উপর সানার মা বাবা তোমাদের কাছে, এতদিন আমি তাদের প্রচুর খোঁজ করেছিলাম, তবুও কোনো ঠিকানা পাইনি। তবে গত 2 দিন আগে জানতে পারি তারা সানার মা বাবাকে খুন করে ফেলেছে। সাফওয়ানের কথা শেষ হতে তাদের দিকে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সানা রাফিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাদের কল্পনাই ছিল না যে তাদের মা বাবা আর বেঁচে নেই। যতই তারা খারাপ করে থাকুক না কেন, তবুও মৃত্যুর মতো এত ভয়ঙ্কর শাস্তি। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি? রাফিয়া বলছে, সাফওয়ান ভাইয়া, এটা কিভাবে, এটা সত্যি হয় কিভাবে? সবার কথা শুনে লিমা বেগম বিকট হাসি দিয়ে ওঠেন। হাসতে হাসতে সবার উদ্দেশ্যে বলে ওঠে, সবাই যখন সত্যিটা শুনিয়ে ফেলেছ তাহলে আর কিসের লুকানো? হ্যাঁ, এসব কিছু আমি আর শিহাব মিলেই করেছি। কারণ আর কতকাল আমরা এভাবে অভাবে দিন কাটাতাম? শিহাব বলছে, হ্যাঁ, এসব আমারই ভাবনা ছিল। আবরার আমার বন্ধু ছিল। আবরার জানতো না আমি বিবাহিত। ওর সাথে বন্ধুত্ব ছিল 2 বছরেরও বেশি। হঠাৎ করে শুনি ভাবি মারা গেছে। সাফওয়ানও তখন ছোট ছিল। আমার মাথায় একটা বুদ্ধি আসে। সাইফের মায়ের সাথে পরামর্শ করে তাকে আবরারের পিছনে লাগিয়ে দেই, যাতে করে সে আবরারের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আবরারকে নিজের কথা জালে আটকে বিয়ে করে নিতে পারে। আমাদের সব পরিকল্পনা মতোই হচ্ছিল। লিমা আব্বাকে বিয়ে করতে নিতে সক্ষম হয়। আবরারের দুর্বল জায়গা ছিল সাফওয়ান, তাই লিমা বেশি বেশি সময় কাটাতো সাফওয়ানের সাথে। তা দেখাশোনা করতো, তাকে খাবার খাওয়ানো সব করতো। তখন সাইফ 1 বছরের ছিল। লিমা নিজেকে বিধবা হিসেবে উপস্থাপন করেছিল। সাইফকে আবরার নিজের সন্তান হিসেবেই পরিচয় দেয়। ধীরে ধীরে আবরারের বিশ্বাস জিতে নেয় লিমা। একদিন জানা যায় যে সব সম্পত্তি সাফওয়ান প্রাপ্তবয়স্ক হলে যখন বিয়ে করবে সেই স্ত্রীর নামে হয়ে যাবে। এর আগে সাফওয়ানের কিছু হয়ে গেলে তা অনাথ আশ্রমে চলে যাবে। লিমা আর আমি মিলে আবরারকে খুন করে ফেলি। গুমান মাঝে স্টক করেছে বলে মাটি চাপা দিয়ে দিই। এরপর থেকে আমরা সাফওয়ানকে লালন পালন করি। সাফওয়ান সব জানে, বাসার পুরনো কাজের লোক থেকে। সবটা জানার আগে তাকেও সরিয়ে দেই। সাহেব বলছে, সি ড্যাড, আমার ভাবতেও লজ্জা লাগছে তোমরা এত নোংরা। ভাবতেও ঘৃণা লাগে আমরা তোমাদের সন্তান। বাকিটুকু শুনে নাও সাহেব, আমরা সব তোমার জন্যই করেছি। তুমি ছাড়া কেউ ছিল না আমাদের আর। আমাদের একমাত্র ছেলে না তুমি? শান্ত হও। সাহেব বলছে, এত অন্যায় করার পরও এত পাপের সম্পত্তি আমি চাই না আম্মু। শান্ত হও সবাই। আরও অনেক জিনিস জানার বাকি আছে তোমাদের। এই যে আমার সাথে সানার বিয়ে, সব আঙ্কেলের পরিকল্পনা। সানার আব্বু আম্মুকে টাকা সম্পত্তির লোভ দেখিয়ে রাজি করিয়েছে। সানার বয়স বাড়িয়ে আমার বউ করে আনে, যাতে ছোট সানাকে ভুলভাল বুঝিয়ে সব সম্পত্তি নিয়ে যাবে। ভুল হয়ে যায় তখন তাদের, যখন সানাকে নিয়ে আমি সিরিয়াস হই। সানার প্রেগনেন্সির খবরে তারা ভয় পেয়ে যায়। বাচ্চাকে দুনিয়ার আলো না দেখানোর পরিকল্পনা করে। সানার মা বাবাকে হাত করে আবারও সানাকে বাচ্চা নষ্টের মেডিসিন খাওয়ায়। আমরা সানাকে নিয়ে ব্যস্ত তখন সানার মা বাবা বাংলাদেশ ছাড়ার কথা বলে মেরে আমাদের দেশের বাড়িতেই কবর দিয়ে ফেলে। আমার বডিগার্ড কুদ্দুস ভাই যখন বুঝতে পারে তখন তাকেও গুম করে রাখে। বাচ্চা হারানো সানার অবস্থা খারাপ। কুদ্দুস ভাইয়ের নিরুদ্দেশ হয়েও আমাকে ডিপ্রেশনে ফেলে দেয়। কিছুদিন আগে আমি কুদ্দুস ভাইকে খুঁজে পাই। উদ্ধার করার পর তার কাছে সব জানতে পারি। থানায় অলরেডি জিডি করা। পুলিশ তদন্ত করছে। একজন মন্ত্রীর নাকের ডগায় বসে এসব ষড়যন্ত্র করবে আর আমি টের পাবো না? সাফওয়ানের কথায় আবার শিহাব সাহেব আর লিমা বেগম ভয় পেয়ে যায়। এমনিতেও তাদের সাথে পেরে উঠবে না। ওখান থেকে পালাতে হবে ভেবে নাই। সাহেব, আমরা তোমার আপন মা বাবা। আমাদের সাহায্য করবে না? আমাদের বাঁচাও তুমি, এখান থেকে যেতে সাহায্য করো। সাফওয়ান বলছে, আমার বাবাকে হত্যা, আমার সন্তান দুনিয়ার আলো দেখতে দেন নাই। এত খুনের পরও আপনাদের চেহারায় সামান্য অপরাধবোধের চিহ্ন নাই। আমি আপনাদের ক্ষমা করব। কিভাবে ভাবলেন আমার থেকে খারাপ কেউ আছে? আর জিহাদ, গার্ড ডেকে এনে এনাদের আমার ঠিকানায় নিয়ে যাও।
পরে ওদের ব্যবস্থা করব। আজ আমার সময় নেই। সাফওয়ানের কথা মতো দুইজনকে নিয়ে যাওয়া হলো। তাদের আকুতি মিনতি কেউই শুনল না। সবার ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে দেখল শুধু। মানুষ শত অন্যায়ের পরেও শান্তির ঘুম দেয়। সানা রাফিয়া একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। তাদের মা বাবা নাই, তাদের বিশ্বাসই হচ্ছে না। তারাও কম অন্যায় করে নাই ভাবি। এভাবে কান্না করবেন না। অন্যায় করা মানুষ যতই আপন হোক না কেন, নিজেদেরকে শান্ত করুন। তারা আপনার দোষী, আপনার না হওয়ার সন্তানের দোষী। সাহেব ঠিকই বলেছে। তারা কার জন্য কান্না করবে? যারা তাদের সাথে এত বড় অন্যায় করেছে। সাহেব, ও কি স্ট্রং? সবার কথা শেষ হতে রেহানা সাফওয়ানের কাছে দৌড়ে গেল। তার চোখে মুখে কৌতূহল খেলা করছে। কুদ্দুস কই আছে? কেমন আছে ভাই? সাফওয়ান বলছে, এখন ভালো আছে, সপ্তাহখানেক পরে বাসায় আনাই হবে। রেহানার বুক থেকে এক সাফা পাথর যেন বেরিয়ে গেল। কাউকে না বলতে পারলেও সে যে কুদ্দুস নামক মানুষটাকে ভীষণ ভালোবাসে। কুদ্দুসের হারিয়ে যাওয়ার খবর যে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ভালোবাসার মানুষটা হারানো যে কি কষ্টের। এতদিন এই এক মানুষের অপেক্ষায় যে সে দিন কাটিয়ে দিয়েছে। সবাই নিজেদের কষ্টে এতটাই ডুবে ছিল যে তাদের মাঝে চলা রেহানার সাফা কষ্টগুলোকে উপলব্ধি করতেই পারেনি। সাফওয়ান সবাইকে নিজেদের ঘরে যেতে বলে সানাকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। সিনথিয়ার মাথা ব্যথা হয়ে আছে এত এত জিনিসগুলো জেনে। সব তার মাথার উপর দিয়ে গেছে। মা বাবা নামক এতটা খারাপ কিভাবে? সাহেব বলছে, রাপু আমার সাথে একটু ছাদে যাবে? সাইফের দিকে তাকিয়ে বুঝতে পারে রাফিয়া যে সাইফের মধ্যে কি চলছে। তাই বিনা বাক্যে সাইফের সাথে ছাদে চলে যায়। ছাদে গিয়ে সাইফ আকাশের দিকে তাকিয়ে থাকে। আমি তোকে খুব ভালোবাসি রাফিয়া। আমার লাভ থেকে হারিয়ে যাস না। আমি আর কাউকে হারাতে চাই না। মা বাবা তাদের নিজেদের ভুলে তাদের এই পরিণতি ডেকে এনেছে। রাফিয়া বলছে, কষ্ট পায়েন না। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমার এই কিশোরী মন যে কবেই আপনাকে দিয়েছিল আপনি বুঝতেই পারেননি। সেদিনের ঘটনা ঘটে গেছে আজ 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই ঘটে গেছে। রাফিয়া, সাইফ এবং রেহানার কুদ্দুসের বিয়ে ঠিক হয়েছে। আগামী 7 তারিখে তাদের বিয়ে। বিয়ে এক জায়গায় হবে সাইফদের সাথে। সাফওয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে সানা। আপনি আপনার আব্বু আম্মুর সাথে কি করছেন তাও আজও বললেন না। তা তোমার মতো পিচ্ছিকে শুনতে হবে না। আরেকটা জিনিস, তুমি ভুল বলেছ। তারা আমার মা বাবা না। তারা আমার কেউ হয় না। সব জিনিস কৌতূহল একদমই ভালো না। তোমার জানার প্রয়োজন সেটুকুই তোমার জানানো হয়েছে। বাকিটুকু আমি বুঝে নিব। রাফিয়াকে আর রেহানাকে তৈরি করে তাদের হলুদ সন্ধ্যা আজ, আর আগামীকালকে বিয়ে। সানা জানে সাফওয়ানের কাছ থেকে আর কোনো উত্তর সে পাবে না। তাই সেও চুপচাপ বেরিয়ে যায় রুম থেকে। সাফওয়ান তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনেকগুলো দিন তাদের দুনিয়ার আলো দেখিয়েছে আর না। সাফওয়ান ঠিকানায় পৌঁছাতে দেখে যে চেয়ারের সাথে মিসেস লিমান মিস্টার শিহাবকে বেঁধে রাখা হয়েছে। এই 1 মাস তাদের 2-1 দিন পর পর খাবার আর পানির উপর রাখা হয়েছে। অনেকটাই শুকিয়ে গেছে তাদের চেহারা আর মলিনও হয়ে আছে, যা দেখে সাফওয়ান অনেক শান্তি পেল। মিসেস লিমা বলছে, হয়তো আমাদের বাঁচিয়ে রাখো, না হলে আমাদের মেরে ফেলো। এভাবে আর কষ্ট সহ্য করতে পারছি না। সাফওয়ান বললে, এর থেকেও বেশি কষ্ট দিয়ে তুমি আমার বাবাকে, আমার সন্তানকে, আমার শ্বশুর শাশুড়িকে মেরেছ। তখন ভাবো নাই তারা কী পরিমাণ কষ্ট পেয়েছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, যে ছেলের মতো স্নেহ করেছি, সব কি তুমি ভুলে গেছো? না, আমি কিছুই বলিনি। যখন ভাবতাম আপনি আমার মা, আমাকে মায়ের মতো স্নেহ, তখন আমি আপনাকে খুবই ভালোবাসতাম। আপনাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম। আপনি কি করে আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলেন? আর যাই হোক, আপনাদের কখনো ক্ষমা করা যাবে না। করিম, এই দুজনকে সেই একইভাবে মারো যেভাবে আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আজ আবার হলুদের অনুষ্ঠান আছে, তাই নিজের হাতে কোনো কিছু করতে চাচ্ছি না। জি আচ্ছা ভাই, যা আপনার হুকুম। সাফওয়ান বলছে, পরশু দিনের হেডলাইনে এরা দুজন থাকে, এর আগে যেন খবর পাবলিশ না হয়, সে দায়িত্ব তোমার। করিম ভাই বসের আদেশে যথাযথভাবে পালন করেছে। বাসায় ফিরতে তার রুমে গিয়ে একটি মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না। পিছন থেকে মেয়েটিকে জড়িয়ে ধরে সাফওয়ান। সানা বিরক্তি নিয়ে সাফওয়ানকে বলছে, এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরার অভ্যাসটা পাল্টান মিস্টার মন্ত্রী সাহেব। কোনো কথা তো আমাকে বলতেই চান না, তাহলে এভাবে যখন তখন আমাকে জড়িয়ে ধরবেন না। সানার কথায় স্পষ্টভাবে অভিমান প্রকাশ পাচ্ছে। সাফওয়ান তাকে সব কথা স্পষ্টভাবে বলে না তাই। সাফওয়ান বলছে, আজ আমার বউটাকে লাল শাড়িতে যে কি সুন্দর লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না। একদম নতুন বউ ফিল আসছে। এক কাজ করে চলো, ওদের সাথে আমরাও বিয়েটা সেরে ফেলি। একদম ঠিক কথাই বলেছেন,
আপনি আমার বিয়ের কথা তো এখানেই মনেই আছে। শুনেন, কাল আমার জন্য গোলাপি রঙের লেহেঙ্গা আনবেন। এই কথাগুলো কাউকে জানাবেন না, সবাইকে আমরা সারপ্রাইজ দিব, ঠিক আছে? কথা শুনে মুচকি হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরে সাফওয়ান। সাফওয়ান বলছে, ঠিক আছে, আমার পিচ্ছি বউটা যেভাবে বকবে সব কিছু সেভাবেই হবে। তাহলে এবার আমাকে একটু ছাড়ুন, আমার জন্য বই দেখি কোয়েলদের সময় হয়ে গেছে, চলুন সেখানে যাওয়া যাক। সাফওয়ান সানাকে নিয়ে সাদায় চলে আসে। সেখানে রাফিয়া, সাইফ, রেহানা, কুদ্দুস সবাই উপস্থিত ছিল। সাইফ একটি সবুজ রঙের পাঞ্জাবি পরেছিল আর রেহানা সবুজ কালারের লেহেঙ্গা। ওদের দুজনের চুটিটা অনেক সুন্দরভাবে ফুটে আছে সবার মাঝখানে। রেহানাকে নীল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং করে কুদ্দুসকেও। সানা সাফওয়ানকে দেখে রেহানা, কুদ্দুস তাদের দিকে কৃতজ্ঞতার সূচক হাসি দিল। আর সাফওয়ান ছিল বলে তাদের বিয়েটা ধুমধাম করেই হচ্ছে। আর সাফওয়ানের জন্যই কুদ্দুস প্রাণে বেঁচে ফিরল আর রেহানা তাকে ফিরে পেল। সাহেব বারবার রাফিয়ার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। রাফিয়া সাইফের তাকানোর জন্য বিরক্ত হচ্ছে আর লজ্জাও পাচ্ছে। রেহানা বলছে, আমার দিকে বারবার এভাবে তাকাচ্ছেন কেন? আমার বুঝি লজ্জা লাগে না? সাইফ বলছে, লজ্জার কারণে তোমাকে অনেক সুন্দর লাগছে প্রিয়তমা। যা দুষ্ট কোথাকার। জানেন কুদ্দুস ভাই, আমি আপনাকে অনেক মিস করেছি এতদিন। কুদ্দুস বলছে, আমাদের বিয়ে হয়ে যাচ্ছে রেহানা, এবার অন্তত বাই ডাকাটা বন্ধ কর প্লিজ, অভ্যাস হয়ে গেছে আমার। সব কাপলদেরই দুষ্টমি দেখে সাফওয়ানের মন খারাপ হয়ে যায়। সানা বলছে, মুখটা এভাবে পেঁচার মতো করে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? তো কি করব আমি? বাকিরা প্রেম করছে আর তাদের প্রেম দেখছে আমার বউ, অপরদিকে খেয়ালই নেই তার। মেয়েদের মতো কথায় কথায় গাল ফোলাচ্ছেন কেন এমন? আমরা বড় না? সাফওয়ান বলছে, তা তুমি ঠিকই বলেছ। সবার হাসি খুশি দুষ্টমিতে গায়ে হলুদ কেটে গেল। সানা সাফওয়ানেরও বিয়ে হয়ে গেল। যখন সবাই জানলো তাদের সাথে সাথে সানা সাফওয়ানেরও বিয়ে হবে, তা শুনে কুদ্দুস আর সাইফের শেকি নাচ। সিনথিয়া বেচারি এখনও আদিলকে তার মনের কথা বলতে পারল না। আদিলের সেম অবস্থা, ওরা ফান্দে পড়েছে। দুজনই সাফওয়ান আর সাইফকে ভয় পাচ্ছে। বিয়ের ঝামেলা শেষে সবাইকে তাদের বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সানা ঘোমটা দিয়ে বসে আছে। এর দিনটায় নতুন করে আবার সাফওয়ানকে নিজের করে পেল। সাফওয়ানের পায়ের আওয়াজ পেতেই কেঁপে উঠল সানা। আজ তার মধ্যেও নতুন বউয়ের মতো লাগছে। প্রথম দিনের মতো ভয় নয়, সাফওয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ পাচ্ছে। জানাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও আপনাকে অনেক ভালোবাসি। আমাকে কখনো একা রেখে যাবেন না। যেখানে যাবেন আমাকে সাথে নিয়ে যাবেন, প্রমিস করেন? আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে সম্ভব না। কথা দিলাম, আমি কখনোই তোমাকে একা রাখবো না। আজ এই চাঁদনি রাতকে সাক্ষী করে আমি আমার বউকে নিজের করতে চাই। আমার সে হারানো বাবাটাকে ফেরত চাই সানা। সাফওয়ানের কথা লজ্জায় ধীরে ঘিরে ধরল সানাকে। সানা লজ্জা পেয়ে সাফওয়ানের বউকে মাথা রাখলো। সানাকে নিজের বাহু ডোরে আগলে নিল সাফওয়ান। অন্যদিকে সাইফ বসে বসে অপেক্ষা করছে কখন রাফিয়া ওয়াশরুম থেকে বের হয়ে আসবে। সে যে ফ্রেশ হতে গেছে এখনও আসেনি ম্যাডাম। রাফিয়া আসতে দেখে সাইফ মুখ বাঁকিয়ে বলল, আগের দিনের বউরা জামাইয়ের জন্য অপেক্ষা করত, আর এখন জামাই বউয়ের জন্য অপেক্ষায় কুফুকাত হয়ে গেল। জামাই সাহেব হয়তো বলে গেছে যে তাও বউ সবার থেকে আলাদা। রাফিয়ার কথা শুনে সাইফ মুচকি হেসে রাফিয়াকে জড়িয়ে ধরল। তা বউজান, সব বলে কি জামাই সাহেবের সাথে নতুন অধ্যায় শুরু করবেন? পাড়ি দিবেন আমার সাথে, যেখানে শুধু আপনার জন্য জমানো আছে আমার ভালোবাসা? রাফিয়া সম্মতি জানাতেই সাইফ রাফিয়াকে নিয়ে পাড়ি জমালো ভালোবাসার রাজ্যে। কুদ্দুস আর রেহানা বসে বসে তাদের এতদিনের জমানো সব কথা বলছে। রেহানা কেঁদেই ফেলল। কাঁদে না পাগলি, আমি তো ফিরে এসেছি, তাই না? রেহানা বলছে, আর কখনো আমাকে একা করে সাইডে যাইয়েন না, আমি বাঁচবো না তাইলে। কুদ্দুস রেহানার মুখ চেপে আটকে ধরে রাখে, এই কথা যেন আর কখনো না শোনে। তারা ক্লান্ত থাকে, একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। পরদিন সকালে সবাই বসে খবরে লিমা বেগম আর মিস্টার শিহাবের লাশ দেখাচ্ছে। উত্তরার এক বিলাসবহুল ফ্ল্যাটে জামাই বউ সুইসাইড করেন। সবাই সাফওয়ানের দিকে তাকায় আর সাফওয়ান সবার দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে এক প্রহর ভালোবাসা। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।